আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারি প্রথমার্ধেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে, আবারও বললেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের বৈঠক। এনসিপি নেতা আখতার হোসেনের উপর নিউ ইয়র্কে হামলা, প্রশাসনের ব্যক্তিদের যোগসাজশের অভিযোগ করলেন নাহিদ ইসলাম। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে বিএনপির মন্তব্য। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য, অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত দেশি বিদেশি শিক্ষার্থীরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। এবং এশিয়া কাপে সুপার 4-এ রাতে মুখোমুখি সাবেক 2 চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কা, দু দলেরই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ক্রোয়েশিয়ায় পৌরাণিক উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আরেকটি সভায় প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অস্থির এই সময়ে ঐক্যের মধ্যেই আছে সংকট সমাধানের উপায়। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে সহকর্মী রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওর সহায়তায় রিপোর্ট করছেন মোসা মল্লিক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছান বাংলাদেশের সময় রাত ১:৩০টায়। তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নকিবুর রহমান এবং এনসিবির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত এবং ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের জন্য প্রস্তুত পুরো দেশ। প্রধান উপদেষ্টা বলেন, সার্ক 1 দশকেরও বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গোর বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনুসের সফর নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বাংলাদেশের সামনে ইলেকশন, উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন। এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রফেসর ইউনুস বলেন, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ বিকেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্বের দিকে পৃথিবীকে যেতেই হবে। তিনি বলেন, অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত আছে ঐক্যের মধ্যে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বন্দুকধারীদের হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অধ্যাপক ইউনুস বলেন, দিদারুলের ঘটনাটি পত্রিকার মাধ্যমে জেনে তিনি হতবাক হয়েছেন। নিউ ইয়র্কে তার শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিন্ড প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও প্রফেসর ইউনুসের সঙ্গে দেখা করেছেন। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজনীতিবিদরা মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার এবারের সফর বাংলাদেশের রাজনীতির বিবেচনায় নতুন একটি ধারার সূচনা করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও তার সফর তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে বসবাস করা রাজনীতিবিদরা। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের আরও একটি রিপোর্টে আরও জানাচ্ছেন আদিত্য শাহীন। তিনটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে করে নির্দলীয় সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান একটি ব্যতিক্রম ঘটনা। এই প্রশ্নেও বিশ্ব নেতাদের দৃষ্টি কাড়ছেন প্রফেসর ইউনুস। 22 সেপ্টেম্বর বিকাল 4:10 জেএফকের টার্মিনাল 8-এ যখন তিনি অবতরণ করছেন, তখন উদযাপিত হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী। প্রফেসর ইউনুস আগামী 25 সেপ্টেম্বর অংশ নেবেন বিশ্ব যুব কর্মসূচির 30 বছর পূর্তি উদযাপনে। 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন তিনি। 30 সেপ্টেম্বর অংশ নেবেন রোহিঙ্গা ও সংখ্যালঘু সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায়। এছাড়া জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নিরাপদ অভিবাসন ও প্রযুক্তি ন্যায্যতা নিয়েও থাকছে একাধিক সাইড ইভেন্ট। সবাইকে সম্মিলিতভাবে আগামী 26 তারিখে জাতিসংঘের সামনে মহাসমাবেশ ও মহার্যালি অনুষ্ঠিত হবে। জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রদের কাছে জানাবো আগামীতে যে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেন হয় ফেব্রুয়ারিতে। বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট, এসব ইস্যুতে আন্তর্জাতিক সমাজের সমর্থন আদায়ের চেষ্টা থাকবে প্রধান উপদেষ্টার এই সফরে। আমরা জেএফকেতে স্বাগত জানাতে এসেছি এবং জাতিসংঘ যে অধিবেশন হবে সেখানেও আমরা থাকব। জাতিসংঘের সাধারণ অধিবেশন 2025-এ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের উপস্থিতি শুধুমাত্র বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ নয়, বরং বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রেও তার উপস্থিতি অত্যন্ত গুরুত্ব বহন করে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘ সদর দপ্তর থেকে আদিত্য শাহীন, চ্যানেল আই। নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে যাওয়া রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় তিনি বলেছেন, এসব ঘটনা আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ। হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ বিষয়ে কনসুলেটের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে মশিউর শাকিলের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1:15টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 8 নম্বর টার্মিনাল দিয়ে জামায়াত নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বের হয়ে গেলেও বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও তাসনিম জারাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে আক্তারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াতের ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন এসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়, কারণ 10 জন এসে একটা ডিম মেরা দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ বিষয়ে কনসুলেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছেন।
এই ঘটনায় মিজানুর রহমান মিজান নামে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার এক কর্মীকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলায় প্রশাসনের ব্যক্তিদের যোগসাজশের অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে এখনও অটল এনসিপি। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সরকারি সফরসঙ্গী হিসাবে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। এর প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে। নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে প্রশাসনের কর্তা ব্যক্তিরাই জড়িত বলে সন্দেহ তার। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে, দেশকে অস্থিতিশীল করা, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা, সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রোপাগান্ডা ছড়ানো, এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে। এনসিপির দলীয় প্রতীক হিসাবে শাপলা পাওয়ার সম্ভাবনা ইসি নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনও শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা করে তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এনসিপির শক্তিমত্তা যাচাই ভোটের মাঠে হওয়ার বার্তা দেন নাহিদ ইসলাম। গণ অধিকার পরিষদের সাথে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি, আগামী নির্বাচন ও ভারতের সাথে সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের বিভিন্ন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি এবং তাদের সমমনারাও। তবে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলেছে বিএনপি। আক্তার হোসেনের রিপোর্টটি দেখুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার সোমবার প্রকাশ করে পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়। সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে তিনি এই সাক্ষাৎকার দেন। মির্জা ফখরুলের বক্তব্য হিসেবে সংবাদপত্রটি উল্লেখ করে আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে বনিবনা না হওয়ায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে জামায়াতে ইসলামী পিআর ইস্যু সামনে এনেছে। এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে বিএনপি মহাসচিব ইতিবাচক মনোভাব দেখান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মির্জা ফখরুলের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, ওই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি। তবে দলের আমির ডাক্তার শফিকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সবাইকে ধৈর্য ধরা এবং সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে জনগণ তাদের রুখে দেবে। তিনি বলেন, বিএনপিকে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করতে হবে। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। তবে বিএনপি মহাসচিবের দেওয়া সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের মিডিয়া সেল বিবৃতিতে জানিয়েছে, ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা তিনি বলেননি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে প্রথমবারের মতো ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে বিমানে জেট ফুয়েল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। পতেঙ্গায় পদ্মা ওয়েল প্রধান ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার জেট A1
পাইপলাইন প্রকল্প উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। আরও জানাচ্ছেন চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রতিদিন জেট ফুয়েলের চাহিদা 2,25,000 লিটার, বছরে 65,000 টন। পতেঙ্গার পদ্মা অয়েল ডিপো থেকে 8 কিলোমিটার দূরত্বে জেট ফুয়েল পরিবহনে বছরে খরচ হতো 8 কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি দীর্ঘদিন ধরে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব পালন করে আসছে। দেশের বিমানবন্দর সমূহে জেট ফুয়েল সরবরাহ তাদের ধারাবাহিক অবদান। ঢাকা এয়ারপোর্ট সহ অন্যান্য এয়ারপোর্টে যদি কোনো কারণে জ্বালানি তেলের সংকট দেখা দেয়, তাহলে এই এয়ারপোর্টের মাধ্যমে আমরা আমাদের এয়ারফুয়েল রিফুয়েলিং সিস্টেম আমরা চালিয়ে যেতে পারব। আমরা যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে আগামীতে নিরাপদ এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের জন্য এই প্রকল্প গ্রহণ করেছি। পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হওয়ায় মাত্র 2 ঘন্টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। পর্যায়ক্রমে যে সমস্ত বিমানবন্দরগুলিতে আমাদের সক্ষমতা আছে সেগুলিতে আমরা পর্যায়ক্রমে এই প্রযুক্তিতে নিয়ে আসব। 30 বছর মেয়াদী প্রকল্পটি স্কেডা পরিচালিত কন্ট্রোল ও অটোমেশন সিস্টেমে নিয়ন্ত্রিত হচ্ছে। নির্ধারিত সময়ের 3 মাস আগে প্রকল্পের কাজ শেষ হওয়ায় প্রায় 11 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য রয়েছে। অটোমেশন পদ্ধতিতে ভর্তিতে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্বাচনের কারণে দেশের এবং নেপাল, ভুটান সহ বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ার পাশাপাশি 150 কোটি টাকা রাজস্ব হারিয়েছেন সরকার। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজে 5,380 জন এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। অন্যদিকে 67টি বেসরকারি মেডিকেল কলেজের 6,295টি আসনের মধ্যে 467টি আসন এবছর শূন্যই রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে ঠিক করে দিয়েছে, সবাই যে কেউ পরীক্ষা দিতে পারবে না। 2 নম্বর কথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে প্রায় অর্ধেক পাস করে, তারপরে আবার কোয়ালিটির কি দরকার আছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে 2022-2023 শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালুর পর শিক্ষার্থীদের পছন্দের কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়ে আসন খালি থাকছে। প্রায় 500 সিট ফাঁকা যাচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। এর অর্ধেক বিদেশি স্টুডেন্ট, তারা $40,000 করে যদি দিত, 200 স্টুডেন্ট $40,000 দিলে প্রায় 100 কোটি টাকার কথা বলছি। এটা শুধু বিদেশির অর্থায়নের ক্ষতি। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য থাকার পেছনের কারণ ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রিতা, অটোমেশনের সার্কেল একবারের বেশি না টানার অভিযোগ করেছেন। ফলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা কলেজ বেছে নেওয়ার কোনো সুযোগ পাননি। সরকারি মেডিকেল কলেজে 3 বার অটোমেশন দিয়েছে, তারপরে কিন্তু 20টা ফাঁকা আছে। আমি যখন সরকার লোকজনকে জিজ্ঞেস করলাম, এই তোমাদের 20টা ফাঁকা গেল কেন, বলে যে আরেকবার দিলে পরে হয়ে যেত, তারা আরেকবার দিলে না কেন, বলে 3 বার দিতে এত বেশি সময় লেগেছে, আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন, কারণ ওনাদেরটা শেষ না হলে তো আমাদেরটা শুরু করা যাবে না। শিক্ষার্থীদের পছন্দের মেডিকেল কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত করার পেছনে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে মান উন্নয়ন ও পর্যবেক্ষণের নামে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। উপকূলীয় জনপদে দুর্যোগ ও জলবায়ু অভিঘাত রুখতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় অভিযাত্রায় যুক্ত হয় তরুণ প্রজন্ম সহ বিশিষ্টজনেরা। আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। আশ্বিনের বৃষ্টি ভেজা সকাল, মাটির সোদা গন্ধে ভাসে নতুন জীবনের বার্তা। এরই মাঝে সাতক্ষীরার ধুলিহর
ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে সবুজের মিলন মেলা, প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রার অংশ বাংলা লিঙ্কো। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে সাতক্ষীরা উপকূল অঞ্চলে যেখানে ঝড় ঝঞ্ঝা অনেক বেশি, সেখানে যত আমরা চওড়া করে এবং এটা যদি প্রায় 100 মিটার প্রস্থে থাকে, তাহলে সে গাছ যখন বড় হবে, এই গাছ কিন্তু প্রায় 65% উত্তাল সমুদ্রের যে জলোচ্ছ্বাস তাকে রুখে দেয়। ভাবা যায় যে এত বড় একটি কাজ করে এই ম্যানগ্রোভ বা প্যারাবনের গাছ। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ দেশ গড়ার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সবাই মিলে বৃক্ষরোপণ করি, সবুজ সুন্দর পৃথিবী গড়ি। গাছ পেয়ে আমরা সবাই খুশি। গাছ আমাদের ফুল ফল অক্সিজেন দেয়, বেশি বেশি গাছ লাগাতে। এই গাছগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। যে গাছগুলো আমরা লাগাইয়ে রেখে আসি, সেগুলো আপনারা একটু যত্ন সহকারে দেখবেন। এই উদ্যোগটি ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে। উপকূলীয় জনপদ রক্ষায় বৃক্ষায়নকে স্বাগত জানান বিশিষ্টজনরা। আমরা গাছ লাগাচ্ছি, সবুজে বাংলাদেশ গড়ার চেষ্টা করছি এবং এটা সারা বাংলাদেশে চলছে এবং এটা কন্টিনিউ থাকবে। গাছই জীবন, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যাতে সবাই আমরা এই গাছ লাগানোর মৌসুমে গাছ লাগাই। প্রকৃতি রক্ষা করার যে শুভ কাজ নেই, কারণ প্রকৃতি যতদিন ঠিক থাকবে ততদিন কিন্তু আসলে আমরা ঠিক থাকবো। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে এশিয়া কাপ টি-20 ক্রিকেট। স্টুডেন্ট চার্মি চেক চকলেট। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন রুহুল কুদ্দুস খান। তিনি 1 নভেম্বর দায়িত্ব নেবেন। সোমবার ইউবিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রুহুল কুদ্দুস খান 1996 সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামের মাধ্যমে ট্রেনি হিসেবে যোগ দেন। কর্মজীবনে 29 বছরের বেশি সময় জুড়ে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে বিভিন্ন নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশে সাপ্লাই চেইন এবং অপারেশনস খাতের শীর্ষ নেতাদের মধ্যে তিনি অন্যতম। প্রিয় দর্শক, এবারে আপনাদের নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও কয়েকটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, মাল্টা, আন্ডোরা, মনাকো ও লুক্সেমবার্গ। ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ে বৈঠকে দেশগুলোর নেতারা ওই ঘোষণা দেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তার মিত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিস্তাও বলেছেন তার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশন আটকে দেওয়া হচ্ছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের তুরোপোলিয়েতে অনুষ্ঠিত হচ্ছে পৌরাণিক উৎসব। টানা 10 বছর ধরে এই উৎসব ভৌতিক এবং রহস্যময় চরিত্রকে ঘিরে আয়োজিত হয়ে আসছে। এবছর উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিংওয়ালা দানব ক্রাম্পাস। ভীতিকর চরিত্রটি স্থানীয় লোকসাহিত্যের ঐতিহ্যের অংশ। লোককথায় ক্রাম্পাস পাতালে বসবাস করে এবং শীতের শুরুতে উঠে আসে দুষ্ট শিশুদের শাস্তি দেয়। কখনো তাদের ভয় দেখায়, কখনো নিয়ে যায় পাতালে।
তুরোপোলিও মিউজিয়ামের পরিচালক মার্গারেতা বিস্কুপিচ চুলোর জানান, প্রতি বছর উৎসবে এই পৌরাণিক প্রাণীকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। এবছর রয়েছে শিংওয়ালা ক্রাম্পাস। এই উৎসবে শিশুরা ভয়ে থাকলেও প্রাপ্তবয়স্করা শৈশবের স্মৃতি মনে করে আনন্দ করে। উৎসবে রাতের বেলায় আগুনের খেলা এবং ভৌতিক গল্প জমে ওঠে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে রাজধানী জিগাতলায় পূবালী ব্যাংকের উপশাখা চালু হয়েছে। জিগাতলা উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান। এ সময় ছিলেন মহাব্যবস্থাপক এবং ঢাকা উত্তর অঞ্চলের প্রধান AK-M আব্দুর রকিব, ধানমন্ডি শাখার উপমহাব্যবস্থাপক এবং শাখা প্রধান নিগার সুলতানা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে, আবারও বললেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের বৈঠক। এনসিপি নেতা আখতার হোসেনের উপর নিউ ইয়র্কে হামলা, প্রশাসনের ব্যক্তিদের যোগসাজশের অভিযোগ করলেন নাহিদ ইসলাম। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে বিএনপির মন্তব্য। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য, অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত দেশি বিদেশি শিক্ষার্থীরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। এবং এশিয়া কাপে সুপার 4-এ রাতে মুখোমুখি দুই সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান শ্রীলঙ্কা, দু দলেরই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।